ভারতের বিএসএফের শাসন নিয়ন্ত্রণ করে ওদের সিভিল লোক, কিন্তু বিডিআর নিয়ন্ত্রণ করে সম্পূর্ণ আর্মি। ট্রেনিং, প্রশিক্ষণ, অস্ত্র সব এক, জাস্ট খালি পোশাকটা পরিবর্তন আর অফিসারের সংখ্যা। এইটা ভারতের মাথা ব্যথা। যেসব আগাথা পরগাথা আছে ভারতপ্রেমী, বের করে দিব, অথবা বলে চলে যাও, অথবা আমাদের সাথে মিলো। আমি এখন কথা বলবো লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান বীর প্রতীক সাহেবের সঙ্গে। আচ্ছা, আপনি বাংলাদেশের রাজনীতিতে এবং বিভিন্ন বাহিনীতে ভারতীয় তথা বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রে ভারতীয়দের প্রভাবের কথা বলছেন, এবং এটাও আপনি একটু ইতিপূর্বে ইঙ্গিত করেছেন যে বিডিআর বিদ্রোহেও ভারতের একটা প্রভাব ছিল। তো এই বিষয়ে আপনার মানে যদি একটু বলতেন, কেন আপনার মনে হলো যে বিডিআর বিদ্রোহ তাদের একটা সম্পৃক্ততা বা তাদের মানে সাপোর্ট ছিল, বা এই বিষয়ে বলি ভাই, আমাদের মনে হচ্ছে ভাই আমাদের বাঙালিদের, আমরা তো বেসিক্যালি 90% লোক মুসলমান। এই মুসলমানটাই আমাদের শক্তি। আমি জানি আমার দেশ রক্ষা করতে মারা গেলে আমি শহীদ, ভারতের কিতাবে এটা নাই, ইহুদি ধর্ম অন্য অন্য কিতাবে এটা নাই। এই যে মরলে আমি শহীদ, মহান আল্লাহকে খুশি করে মারা যাব, এটা কত বড় শক্তি। তার সাথে হলে আমরা এক জাতির এক দেশ, বাঙালি এক জাতির এক দেশ। এই দুই শক্তির জন্য একদম মিলে পৃথিবীর কোনো শক্তি নাই একে হারানোর। এটা আমরা বুঝতে পারি না, কারণ আমাদের বুদ্ধিজীবীরা আমাদেরকে এমন তকমা দিছে, 30 লাখ মারা গেছে, 2 লাখ নারী ধর্ষিত হয়েছে, এইসব আদে বাদে কথা বইলা একজন নারী ধর্ষিত হলে আমি এটাকে ঘৃণা করি। 2 লাখ দরকার নাই, বাট এইগুলি মিথ্যাচার করে এমন একটা কাজ করছে যে আমাদেরকে ডুবাই ফেলছে। বিডিআর ঘটনা বোঝেন, বিডিআর হলে আমাদের একটা সেনাবাহিনীর মতো প্যারালাল ফোর্স। ভারতের বিএসএফের শাসন নিয়ন্ত্রণ করে ওদের সিভিল লোক, কিন্তু বিডিআর নিয়ন্ত্রণ করে সম্পূর্ণ আর্মি। ট্রেনিং, প্রশিক্ষণ, অস্ত্র সব এক, জাস্ট খালি পোশাকটা পরিবর্তন আর অফিসারের সংখ্যা। এইটা ভারতের মাথা ব্যথা। আমি তো বলি ওই ঘটনার জন্য আওয়ামী লীগ এটা মানে বলে না গিফট, 111-এর পরে যে আওয়ামী লীগ সরকার আসবে দফা রফা ভারতের সাথে, এই গিফট হিসাবে সে এটা কন্ট্রিবিউট দান করছে। ঠিক আছে, যা খুশি করেন। এই জন্য হাসিনা দায়ী, তাপস দায়ী, নানক দায়ী, এরা দায়ী। কমিশন হয়েছে, কমিশন সবটাই জানে, ইনশাল্লাহ আমরা সব দেখতে পাবো। আরেকটু যদি বলতেন যে আপনার কোন ধরনের পারিপার্শ্বিকতার কারণে আপনার মনে হচ্ছে এর সাথে ভারতীয় বা ভারত জড়িত? মেজর তানবীর ভাবি, উনি নিজ কানে শুনছেন হিন্দি ভাষা। আমি কিন্তু জেলখানায় ছিলাম, বিডিআই সৈনিকদের সাথে আমার ভালো পরিচয় ছিল। ওখানে গফরান মল্লিক ফাঁসি হয়েছে, আমার এনেছে সুবেদার মেজর। সুতরাং আমি তো জানি কারা ছিল, অস্ত্রের প্যাটার্ন, যে অস্ত্রের সিলিং সব বহিরাগত ছিল, বাংলাদেশের সিলিং না। আর এটা হওয়ার কারণ ওই দিনকে আবার এরা বিমানে করে চলে যায় অধিকাংশ, আর কিছু লোক বাইরে রোডে যায়। এগুলো তো বলে গুজব, গুজবের কিছু নাই তো, ডকুমেন্ট আছে কোনোভাবে? বা অবশ্যই ডকুমেন্ট আছে, লোক আছে, ভাবিরা জীবিত আছে, শুনছেন। অনেকে পয়সা হয়তো বলবেন না, বা সত্য আমাদের কাছে এই ডকুমেন্ট অফিসারগুলি জীবিত আছে। তাপসের ব্যাপারটা যখন বলা হয়েছে, তাপস জিজ্ঞেস করছে এটা কি, স্যার মেজর তানবীর। তানবীর জিজ্ঞেস করতেছিল এটা উনি কে, আমাদের নেতা তাপস। এই কথোপকথন বিডিআর সৈনিক কিন্তু বলছে, স্টেটমেন্ট দিছে, আমাদের কাছে স্টেটমেন্টটা আছে, কমিশনও আছে। আশা করি সব কিছু বেরোবে। ভারতকে ভয় পাওয়ার কিছু নাই, সত্য কথা বলতে হবে, ভারতের চোখে চোখ রেখে কথা বলতে হবে আমাদের প্রত্যেকটা নাগরিকের। আমরা বিনা পয়সা খাই না, পেঁয়াজটা কিনলেও টাকা দিয়ে কিনে আনি, ন্যায্য দাম দিয়ে কিনে আনি, সরকার ট্যাক্সও নেয়। ওইটাই ওই বললাম না, আমার ধর্ম আর জাতি মিলে আমরা চরম শক্তিশালী জাতি। এখন আমাদের ছাত্ররা শিখেছে, আমরা স্বাবলম্বী হব, মাথা উঁচু করে দাঁড়াবো। যেসব আগাথা পরগাথা আছে ভারতপ্রেমী, বের করে দিব, অথবা বলে চলে যাও, অথবা আমাদের সাথে মিলো। জুলাই আন্দোলনের সময় আপনি কিভাবে এই আন্দোলনকে, অর্থাৎ ফ্যাসিস্ট সরকারকে পতন ঘটাইতে আপনার দেখলাম যে সামরিক বাহিনী, অর্থাৎ অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের একটা বড় রোল প্লে করছে, যার অনেকটা নেতৃত্ব ছিল যে ইকবালুর রহিম সাবেক সেনাপ্রধান, আপনিও ছিলেন। তো আপনারা কিভাবে সংগঠিত হইলেন এবং এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ছাত্রদের পক্ষে আমরা যে মাঠে নামলেন? এটা আমরা ওই প্রথম থেকে, জুলাইয়ের প্রথম থেকেই মনে করেন আমরা কর্নেল হক টকশো করেন, হক টকশো, ওখানে আমি থাকি, আলোচনা করি, কথাবার্তা বলি। যখন আন্দোলন শুরু হলো আমরা কিন্তু জট বাঁধা, এবং আমরা অল মিলিটারি অফিসার মোটামুটি ওই জায়গায় জমা হতো, কর্নেল হকের বাসায় ভাবে খাওয়া দাওয়া করাতেন, খেতাম। কিন্তু আমাদের এই যে সংহতি প্রকাশ করব, এই সাহসটা জোগাড় করতে পারে নাই, দিতে পারে না আমাদের সিনিয়ররা। আমি কর্নেল হককে বারংবার বলতেছিলাম, সিনিয়র কাছে যাবেন না, যত সিনিয়র তত কনফিউজ। আমি সোজা কথা বলি, যত সিনিয়র তত কনফিউজ, যায়েন না, তার লাইব্রেরিতে বেশি আছে, চলেন
আপনি চলেন, মাঠে নামি। এই কর্নেল হক একবার যায় এর কাছে, একবার যায় ওর জেনারেলের কাছে, সবগুলি পুশব্যাক খাই আসে, মন খারাপ করে বসে থাকে। 3 তারিখে 3 আগস্ট 3 আগস্ট আমরা আলোচনা করে একটা ফাইনালি সিদ্ধান্ত নিয়েছি যে আজকে আমরা ঘোষণা দিয়ে দিই। আমরা একটা প্রেস রিলিজের মতো করে একটা বিকালবেলা করি। এই সময় ছাত্ররা মাঠে মিছিল করতেছিল। আমাদের যে ব্যানারটা ছিল, ওই ব্যানারটা ছাত্রের সামনে ধরা হয় 3 তারিখ। এই ব্যানার কোন জায়গায়? এই ডিওইচএসের মাঠে, আচ্ছা। এখানে বেশ স্পিড জায়গায়। এইটা কিন্তু মাথা খারাপ হয়ে যায় সেনাবাহিনীর। কর্নেল হককে বেশ উত্তম মাধ্যম যা করার বকা দেওয়া দরকার, কর্নেল হক বিমর্ষ হয়ে পড়েন যে কী করতে দেয়, ধরা খেলে ঝামেলা বন্ধে পড়লাম। আমরা তো আশা করি না এত তাড়াতাড়ি মুক্ত হব। 4 তারিখ এই ব্যানারটা নিয়ে কিন্তু আমরা ওই কর্নেল হককে বাদ রাখছি। স্যার একটু ইয়ে হয়ে গেছে, ভয় পেয়ে গেছে, উনি তো বকাটা খাইছে চাপে চাপে। ওইটা নিয়ে জাবের, আমি, আমাদের সাথে কয়টা ছেলে ছিল, কাজল, লেফটেন্যান্ট কাজল, শোয়েব, এরা নিয়ে চলে যায় মহাখালী ডিওইচএসে। ও আমার মেয়ে দিয়ে দিয়েছিল কালার পেন, ওইটা নিয়ে নিচে লেখা হয় 1 দফা 1 দাবি, হাসিনা তুই এখন যাবি, এর নিচে লেখা হয়। তারপরে স্যাররা মিটিং করেন, একটা ঘোষণা দেন 4 তারিখ। 5 তারিখ তো বিপ্লব, 5 তারিখ তো, হ্যাঁ তো জেনারেল ইকবালুল করিম সাহেবের হ্যাঁ ইকবাল করিম ভাই ওই গণমাধ্যমে আসছে। হ্যাঁ কিভাবে আপনারা? ওই যে পোস্টার ব্যানারটা নিয়ে গেলাম আমরা, নিয়ে কিন্তু মিছিল হয় মহাখালীতে। জি জি জি। ওই ব্যানারটাই ধরি আমরা, বড় ব্যানারটা, নিচে লেখা থাকে, ওইখানে বসে লেখা হয় কিন্তু নিচে বসে 1 দফা 1 দাবি, হাসিনা তুই এখন যাবি। তারপরে ইকবাল করিম ভুইয়া, জামিল লিয়া হাসান, অন্যান্য সবাই ওখানে থাকে, অনেক সব জেনারেল। আমার খুব ভালো লাগছে যে এত জেনারেল একসাথে আসছেন ওনারা। হ্যাঁ হ্যাঁ, সবাই 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 আসেন। তারপর ওনারা মিটিং করেন, আমরা চলে আসি অন্য কাজে, আমি আবার চলে যাই প্রেস ক্লাবের দিকে। 5 তারিখ সকালে বেরোয় সময় নানা জটিলতা, বেরোতে দিচ্ছেন আমাদের। আমার ওই যে রুমটা দেখতেছেন, ওখানে থাকতো ছাত্ররা। আপনার বাসায় ছাত্ররা থাকতো? থাকবে না কেন? আমি তো, এটাই তো আমার আনন্দ। আমি তো এতদিন জিম্মি ছিলাম ঘরের মধ্যে ভাই, এটা মুক্ত। এখান থেকে বেরোয় যাই আমরা ইয়াতে, আপনি মনে করেন অনেক কষ্টে, তুই মন খারাপ, বেরোতে পারতেছি না, আটকায় দিচ্ছে এখানকার যে কমান্ডার, মানে এই এলাকার যে ব্রিগেডিয়ার রফিক, বেরোতে দিচ্ছে না আমাদের। ইভেন বুয়া ঢুকতে দিচ্ছে না বাসার জন্য। কিছু চাপ সৃষ্ট ছাত্ররা আসে, তখন ধাক্কা মেরে, ওই অফিসারটা আমি চিনি, ওর চোখে ওর র্যাঙ্ক ট্যাঙ্ক ঢেকে রাখছে। বললাম তুমি ধাক্কা খাবা না এমনি ছাড়বা? রানিং অফিসার, হ্যাঁ। তো হেসে দিছে একটুখানি, তাহলে আমি যাইতে দাম গেট স্যার বেরিয়ে যাই। আমরাই সকালে বেরিয়ে যাই, পরে আবার আটকাই দেয়, কিন্তু পরে বেরোতে দেরি করছে। আমরা এখান থেকে বেরিয়ে মহাখালী যাই, গ্যাঞ্জাম লাগছে, বাট মিস করছি টার্গেট ভাই। এই যে পড়ায় যাচ্ছে আমরা বুঝতে পারি নাই। ওই কোনো বহর কি আপনাদের সামনে পড়ছে? না, এই বহর না, এর আগে খুচরা বহর গেছে সব। আচ্ছা। মন্ত্রী এমপি কি যা পলাইছে, ওই সকালবেলাতে পলাচ্ছিল, দেখতেছিলাম পুলিশ পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে, পাহারা দিয়ে ছিল, বাট আমরা মিস করি। আমরা শাহবাগে চলে যাই। যখন এই ঘটনা শুনলাম, তখন আমরা আবার এই বড় মূর্তিটা আছে না, প্রধান উপদেষ্টা, ওখানে, এখানে থাকি। এখান থেকে ভাই আমরা যখন ভাঙাতে চলে যাই, আমি 5টার সময় আমার বেলি রোডে আমার আত্মীয় বাসা, ওখানে ছাত্ররা ছিল, 3 মোটরসাইকেল। তারিখ বললে যদি, কোন 5টা? 5 তারিখ বিকাল 5টা না 4 হ্যাঁ, তারিখ? 5 তারিখ বিকাল 5টা। তখন তো অলরেডি পলাইছেন, কিন্তু মানে ব্যাপারটা বোঝার চেষ্টা করেন, সবাই খুশি, মানুষ এতটা ক্ষিপ্ত। কত মেয়ে দেখছি আমি, একটা হাতল নিয়ে আছে চেয়ারের, ওইটারে লাথি মারতেছে, গণভবন থেকে নিয়ে এসে আর কি, লাথি মারতেছে, মানে কতটা ক্ষিপ্ত। ওখান থেকে আমি যাই বেলির ইয়াতে, আপনাদের ওই আপনার গ্রিন রোডে, ওখানে আমরা খাওয়া দাওয়া করি, ডিনার লাঞ্চ করে যখন ফেরত আসি, কারণ বাজার থেকে আমি যাচ্ছি, তখন আমি ঘোষণা দিই আয়নাঘরে সবাইকে মুক্তি করতে হবে বিকাল 5টায়, এবং আমাদের রাত 8টা টাইম, 3 ঘন্টা সময় দিই। আমরা চলে আসি ব্রিগেডিয়ার হাসান নাসির স্যারের বাসায়। স্যারকে নেতা মেনে স্যার আবার একটা ঘোষণা দেন 6টায়। এই চলার পথে কারণ বাজারে যেন যাই আমি সামনে দিয়ে, তখন হিজড়ারা নাচতে ছিল, শেখ হাসিনার ঠিকানা মোদের বিছানা, হিজড়ারা তৃতীয় লিঙ্গ। তারপরে হাসান নাসির ঘোষণা দিলেন, ভাবি কপারেট করলেন, স্যারের ছেলে কপারেট করলেন। আমরা এসে কচুকুর চেকপোস্টে বসে পড়ি। কতজন আপনারা? অনেক অফিসার, 15-20 জন তো অফিসার হবে, সাথে পাশে লোক অনেক আছে, অনেক। আমাদের সব পাবলিকও আপনাদের সাথে? হ্যাঁ, সাধারণ পাবলিক, মায়ের ডাকে অনেক। সেনাবাহিনী চেকপোস্টের সামনে কোনোদিন কেউ বসে তো নাই, এবং ব্রিগেডিয়ার হাসান নাসিরের মতো লোক বসবে আমি চিন্তা করি নাই। অনেকটা জোর করে তাকে নিয়ে এসে আসতে হবে, তারা আমাদের সাথে স্বতঃস্ফূর্ত। ব্রিগেডিয়ার জেনারেল, উনি আমাদের সাথে একমত হয়েছেন, উনি নেতৃত্ব দিচ্ছেন, এবং আমরা ওখানে বসি, এবং ফাইনালি বাধ্য করে ডিজিএফকে কমিট করতে দেই লিভ। এই কথাটাই পরে জেনারেল আকবর বলছেন, শুনছেন মনে হয়, বঙ্গভবনে এই আলোচনা হয়েছে, হাসান নাসির স্যার
আয়নাগর দখল করার জন্য গেছেন। আমি বলছি আপনাদের কথা বলতে আসি নাই, আমরা নিতে আইছি। আর ওই সময় তো আমরা জানি গুলি করবে না, কী গুলি করবে, লোকের গায়ে গুলি। ওই সময় তো অলরেডি পরাজিত শক্তি, বাট অনেকে ফিরে আসে নাই, এদের জবাবদিহি করতে হবে। আচ্ছা, আয়নাগরে যারা ছিল, ধরুন 5ই আগস্টের আগ পর্যন্ত যারা বন্দী ছিল, তো আপনাদের আন্দোলন 5 তারিখে বিকালে যখন আপনারা এখানে বসে গেলেন, পর তাদেরকে ফেরত দিল, বা এমন কি কেউ হতে পারে, ধরেন আয়নাগরে 50 জন ছিলেন, মানে 5 আগস্ট পর্যন্ত হয়তো 40 জন ফেরত আসছে, এরকম কি কোনো আপনাদের ধারণা? আমার মনে হয় এই সাহস না, ফেরত দিয়ে দিচ্ছে। এই সাহস, হ্যাঁ অনেকে ছাড়ছে, ভয় আসে নাই, অনেকে ছাড়ছে, ভয় সামনে আসে নাই নতুন করে। এখনও ভাই একটা জেনারেল ইকবাল করিম ভুঁইয়া কথা বলতেছে, আর কোনো জেনারেল কথা বলে না। কম করে হলে ক্যান্টনমেন্টে 200 জেনারেল আছে। তো বুঝতে হবে বাঙালির ক্যারেক্টার টাইম লাগবে। ছাত্ররা ইয়াং, তারা চেঞ্জ হয়ে গেছে, বাট এই বুড়া লোকগুলো চেঞ্জ হয় নাই, টাইম লাগবে। তারপরে আমি মনে করি একটু যারা আছে অনেক বেঁচে গেছেন, হয়তো সাহস করে বলতে পারতেছেন না, এখন আস্তে আস্তে আসতেছেন। তবে যারা আসে নাই একদম পরিবার থেকে হারাইছে, তারা ফিরবে কিনা আমি জানি না, মহান আল্লাহ ভালো জানেন। তবে ভারতে আছে কিনা সন্দেহ। আচ্ছা, আমরা দেখতে পেলাম যে, যদি একটা অন্য প্রসঙ্গে যাচ্ছি, রাজনৈতিক প্রসঙ্গ পুরোপুরি, দেলোয়ার হোসেন সাইদিকে যখন তার মামলা যখন ট্রায়াল হচ্ছিল, তখন তার একজন সাক্ষী সুখরঞ্জন পালি, সে প্রথমবার বলা হয়েছিল রাষ্ট্রপক্ষ থেকে সে সাইদির বিরুদ্ধে সাক্ষী দিবে। পরবর্তীতে সে এসে বললো যে না, আমি সাইদির বিরুদ্ধে না, বরং আমি পক্ষে বলবো যে উনি রাজাকার ছিলেন না। পরবর্তীতে সে ওইখান কোটপাড়া থেকে নিখোঁজ হয়ে যায়, অনেকদিন পরে তাকে পাওয়া যায় ভারতের দমদম কারাগারে। তো এইটা আসলে কিভাবে দেখেন, আমাদের দেশ তো ছিল ভারতের অঙ্গরাজ্য, শেখ হাসিনা হলো ভারতের কর্মচারী, জাস্ট নিয়োগপ্রাপ্ত। আগেকার দিনে ছিল ব্রিটিশের গভর্নর থাকতো না এক এক এলাকায়, শেখ হাসিনা এক্স্যাক্টলি ভারতের গভর্নর হিসেবে এনেছিল, যা বলতো তাই করতো। দেলোয়ার হোসেন আমার দেশের লোক কেমনে ভারতে যায় বলেন আমারে? এখানে বিডিআর জড়িত চেকপোস্টে, এখানে গোয়েন্দা জড়িত, হোক র্যাব, হোক ডিজিএফআই, এনএসআই জড়িত, ভারতের জড়িত, ভারতের মোদি জড়িত। তখন মামলা ইনশাল্লাহ আমি জানি, যতটা জানি আমাদের তাদুল ভাই বেশ অ্যাক্টিভ, এবং আমাদের পুলিশ অফিসাররা ভেরি অ্যাক্টিভ, যারা প্রসিকিউটর আছে সবাই অ্যাক্টিভ। এবং আমি মনে করি ঠিক মতো পেশায় ধরা উচিত। দিস ইজ দ্য টাইম, ভারতকে আমরা ছাড় দিব না। তারা তো অনেক বড় রাষ্ট্র, আমরা কিভাবে তাদের সাথে? ওই যে আমি এক জাতি বললাম, এক জাতির এক দেশ আর ধর্ম, এই শক্তির সাথে ভারত যত বড় শক্তি হোক লাভ নাই। উত্তরপ্রদেশের লোক এসে আমার এনে যুদ্ধ করবে না, গুলি ছড়বে না। ও চিন্তা তার মেয়ে বিয়ে কেমনে দিবে, বোঝার চেষ্টা করেন। আমি যাইও যেরকম ওই ভিন দেশে যুদ্ধ করে মরতে যাবো না, কারণ আমার তো বউ বাচ্চা এখানে। একটু বোঝার চেষ্টা করেন, আমি যুদ্ধ করতে আমার দেশে বউ বাচ্চার জন্য। অর্থাৎ সাতক্ষীরার লোক সাতক্ষীরায় যুদ্ধ করবে, সাতক্ষীরার লোক সিলেট যুদ্ধ করার দরকার নাই। সাতক্ষীরার লোক তার বউকে বাঁচানোর জন্য, তার গরু ফসল উঠানোর জন্য যুদ্ধ করবে। এটাই হলো সার্বভৌমত্ব। এইভাবে চিন্তা করতে হবে। এটা শুধু সেনাবাহিনী না, পুলিশ, বিডিআর, আনসার সবাই, ইভেন সিভিল লোকরাও, সবাই সবার জন্য, দেশের জন্য নিবেদিত থাকবে। আচ্ছা, আরেকটা বিষয়, আমি নিজেও জুলাই আন্দোলনের সাথে একদম শুরু থেকে সক্রিয় ছিলাম, যদিও গণমাধ্যম একটা বড় অংশ ফ্যাসিস্ট হাসিনার পক্ষ অবলম্বন করছে অথবা করতে বাধ্য হয়েছিল, কিন্তু আমি পুরো সময়টাই পালাইও গিয়া, যেহেতু কারণ আমার প্রতিষ্ঠানও ছিল অনেকটা তখন সরকারপন্থী, তো নানান কারণে আমি নিজেও জুলাই আন্দোলনে মিছিল মিটিং করছি, আমার অনেক ফুটেজ আছে। তো আমরা তখন দেখলাম যে অবসরপ্রাপ্ত সেনাবাহিনী, বিশেষ করে ইকবাল করিম ভুঁইয়া স্যার সহ আপনারা মাঠে নামছেন এবং এই ছাত্রদের আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করছেন, তখন আমাদের মধ্যে এক ধরনের আশার সঞ্চার হয়েছে, এবার হয়তো কিছু একটা হবে। তা আপনারা কি বুঝতে পারছিলেন যে শেখ হাসিনা এত দ্রুত পতন হবে? দেখেন, আমি কিন্তু বুঝতে পারছি। আমি মনে করি 6 তারিখ হবে। আচ্ছা, 3 তারিখের 4 তারিখ আসে আমার মেয়েরা ঘরে নাই, সব বেরিয়ে গেছে গা। সবগুলো কিন্তু বেড়ে যাওয়ার কথা না। আচ্ছা, আমাদের মেয়েরা দেখলে অবাক হয়ে যাবেন। আমি 18 তারিখ দেখছি আমাদের এখানে আক্রমণ হয়েছিল, একটা হ্যাংলা পাতলা মেয়ে, তার পায়ের চেয়ে মোটা হলো বাঁশ। এটা নিয়ে আমার সাথে এখানে আঙ্কেল চলেন, তাদের কিছু লোক আটকায় রাখছিল এখানে শপিং কমপ্লেক্সে, মোল্লার বাহিনী। তা আমি বললাম, আরে আমি এদেরকে বসি ফার্মে মুরগি, তো ভালোই অ্যাক্টিভ। আমি তো আশাবাদী ছিলাম 18 তারিখেই না কিছু একটা হবে, এরা পারবে। 18 তারিখে 18 জুলাই আচ্ছা, এখানে বহিরাগতরা আক্রমণ করছিল। আমাদের ছেলেরা পুলিশের একটা গাড়ি পুরাই দিয়েছিল গেটে। আচ্ছা, অবদান কিন্তু ভালো আছে। আমরা এই আমাদের বাচ্চারা অবদান অনেক আছে। এইখানে গাড়ি পুরাই দিছে, আমাদের অফিসারও ছিল, এবং রাত্রেবেলা ওরা হামলা করে, আমাদের এখানে গুলাগুলি করে, তারপরে এদেরকে উদ্ধার করার নামে। আমি মনে করি
আমি অনেক আগেই বুঝতে পারছি, এখনও মনে করেন যেন ইকবাল করিম ভূঁইয়া যেভাবে কথা বলতেছেন সেনাবাহিনীকে সঠিক পথে আনার জন্য, এই গুম খুনের সাথে যত বাহিনী থাকুক, যত লোকই থাকুক, ম্যাক্সিমাম আর্মি অফিসারদের ছাড় দেওয়া যাবে না। কারণ ডিএনএর মধ্যে ঢুকছে সেই জিনিসটা সংক্রমণ ব্যাধি, এই গুম থেকে তাকে রাখা যাবে না, কারণ এটা ছড়াবে, এটা একটা অসুস্থ রোগ, একে রাখা যায়, এই গুম খুনে জড়িত দ্বারা রাখা যাবে না। আচ্ছা, বর্তমান সরকার যেভাবে গুম খুনের বিচার করতেছে বা করার প্রক্রিয়াটা শুরু করছে, আপনি কতটা আশাবাদী যে এই সরকারের এই বিষয়ে বিচার আচার বিষয়ে কতটা সম্পন্ন করতে পারবে, অথবা সরকারের আন্তরিকতা নিয়ে আপনার? সরকার যথেষ্ট শক্তিশালী ছিল, সমস্যা বাড়ছে আমাদের সশস্ত্র বাহিনী সেনাবাহিনী প্রধান, উনি কোঅপারেট করতে চাচ্ছেন না, উনি চাচ্ছেন এদের বিচার উনি করবেন, উনি তো আইনে পারেন না করতে। গুমের ধারা নাই সেনাবাহিনীতে বলে যে নো, এটা আন্তর্জাতিক অপরাধ, আন্তর্জাতিক যে ট্রাইব্যুনালটা, এই আইনটা অধ্যাদেশটা বাই করা হয়েছে নতুন করে, এটা কিন্তু আন্তর্জাতিক মণ্ডলী আইন কানুন ভিত্তিক করেই কিন্তু বানানো হয়েছে। ওই জুলাই ওনাদের যে জাতিসংঘের যে রিপোর্টটা আছে, সব কিছু মিলেই কিন্তু আন্তর্জাতিক মূল্যায়ন করেই রিপোর্টটা করা হয়েছে। এর দণ্ডটা একটু বেশি আছে, মৃত্যুদণ্ড, এখানে আপত্তি আছে তাদের, আদালত সব ঠিক আছে। আপনি একটা লোককে গুম করতে পারেন না, আপনি একটা গুম করেছিল, সমস্যা একটা না, একটা লোক গুম করছেন, একজনে করছে একজনে রাখছে, এটার দণ্ড 7 বছর। আতঙ্কিত হওয়ার কথা, এবং ইউ ডিজার্ভ ইট, দ্যাট ইউ ওন ইট, দ্যাট গুম। আমি যখন 22 সালে বলছি তখন আপনি অ্যাক্টিভ হন না কেন? হাতে হাতে ছাড়া ব্যবস্থা করেন না কেন? প্রতিবাদ করেন না কেন? একটা জেনারেল দাঁড়ায় যায় না কেন? আমরা কথা বলবো, কেউ তো বলেন নাই। আপনি সবাই অপরাধী, সবার দণ্ড হওয়া উচিত, অন্তত অবসর আপনি বের করে দেন আপনি থেকে।